শ্রী স্টোরি টেলিংয়ের আমি শ্রী। আজকের গল্প স্বপ্নের খেলাঘর, নব বন্দ্যোপাধ্যায়। ঘুমের মধ্যে নানা ঘর তৈরি করেন দীপেন। টালি, মাটির ঘরের সঙ্গে নিকানো দাওয়া, আবার মোজাইক করা ঝাঁ চকচকে সুন্দর কারুকার্য করা গ্রিল, বসানো 2-3 তলা বাথরুমের টাব, শাওয়ার, গির্জা লাগানো, এইসব আর কি। যতক্ষণ স্বপ্নগুলো থাকে মনের মতন করে নিজের বিছানায় চৌহাদিতে পড়ে থাকেন দীপেন। মাথার মধ্যে একটু একটু করে তৈরি করতে থাকেন ওর মানস গৃহকে। পছন্দ যে একেবারে হয়ে যায় তা নয়, বারবার গড়তে গড়তে ভাঙতে ভাঙতে তবে সে এক বাড়ি। স্বপ্নে চলে গেলেও ওর ঘুম শেষ। এক কথায় বলতে গেলে স্বপ্নের সমাধি। কানে আসে নিচ থেকে মায়ের জোর গলার শব্দ। কাজের বুলামাসিকে রেগে গিয়ে কড়া কিছু বলছে। তারপর ঝনঝন করে কিছু পড়বার আওয়াজ। বলল না, বলেই ফেলা। বলাই বোধহয় ঠিক হবে। যাই হোক, এখন উঠছে না দীপেন, বরং ছাদের দিকে তাকিয়ে শুতে থাকতে ভালো লাগছে। প্রায় 120 বছর বয়স হলো বসুবাড়ি। সেই কোনো আদ্যিকালে ইংরেজদের সঙ্গে চিনির ব্যবসা করবার সূত্রে কলকাতায় আসেন অনাদিনাথ বসু। সঙ্গে ছিল শুধু নিজের ওপর আস্থা আর সততা। এই বিরল বস্তুর সাহায্যে গড়ে তুলেছিলেন 30 ইঞ্চি ভিতলা পোল্লায় বসুবাড়ি। কলকাতার কাছে দোলায় দুর্গ উৎসব হতো এক সময়, এখন সেসব গল্প কথা। তার চতুর্থ পুরুষ দীপেন আপাতত ছাদের কড়ি বার্গার দিকে তাকিয়ে শুয়ে শুয়ে জলপাই রঙের কাঠগুলো নানা নামে ডাকে। বন্ধুত্ব তৈরি করে ওদের সঙ্গে, কেউ বা গেরুয়াদা, কেউ বা জলুদা, আবার হীরের মতন চকচকে বলে কেউ বা নিখাত হিরুদা। হীরক নামে ডাকলে কাঠায় হাত নাড়ে বা চোখ। যেমনকার তেমনি ছাদের সঙ্গে সেঁটে থাকেন নিশ্চুপ। ফলে ব্যাপারটা চলতে থাকেন একতরফা। এমনই চলতে চলতে এক সময় উঠে পড়লেন দীপেন। সকালে একটা টিউশন আছে ওর, ক্লাস 12-এর সবিতা সাধু, অনুশীলার শিক্ষা মন্দির। বছর খানেক হলো ইংরেজি আর বাংলা এমনই ভোঁতা নয়, বেশ চালু চৌকস। কিন্তু হলে হবে কি, টাইটেল সাধু হলেই সবিতার মায়ের ব্যবহার মোটেই সাধনের মতন নয়। চা দিতে এসে অহেতুক বসে থাকে সামনে, কোনো কথা না বলে চোখ দিয়ে গিলতে থাকে দুজনকাকে। একটু বেপাস কথা কি চাউনি, সবই চোখের ম্যাপে ধরতে থাকে। প্রথম অস্বস্তি লাগতো দীপেনের। বলবো করে আর কথাটা বলা হয়ে ওঠেনি কাউকে। এখন গা সওয়া হয়েছে। হাজার হোক মাসের 8টা দিন পড়ানো, তার জন্য মাসের গড়ায় করকরে 5টি 100 টাকার নোট, কম কথা নয়। এইসব কথা নিয়ে সকালে দীপেন বসু বাড়ির ছোট শরীফ, বড় আর মেজ 2 শরীফ মেজাজে। একজন দোকানের চেয়ে স্টেশন চত্বরে সাইকেল গ্যারেজ, 100-3 সাইকেল আর গোটা 50 মোটর বাইক আর স্কুটার নিয়েই তার ঘর সংসার। দুপুরে খেতে আসা আর রাত্রে বাড়িতে গিয়ে খাওয়া আর ঘুমানোর জন্য তবু বড়দা অমলেন্দুকে দেখা যায়। মেজদা বিমল বা বিমলেন্দু তা নয়। কাঁচের কারখানা থেকে 2000
সালে ভিআরএস নিয়ে গত 2-3 বছর ধরে কেবল ক্লাব, কার্তিক পুজো আর পরোপকার পড়ে, বাকি থাকেন দ্বীপে। এইভাবে স্বপ্নের খেলাঘর তৈরি করে আর ভাঙে আর গড়ে। পড়াতে পড়াতে মাঝে মাঝে কেমন চোখ মাস্টারমশাইয়ের দিকে তাকিয়ে থাকেন, মুখের দিকে। বুঝতে পারে না সবিতা। হয়তো কিউট এর কবিতা, টু ওয়ান হু হ্যাজ বিন লং ইন সিটি পেন্ট পড়াতে পড়াতেই থেমে গেল হঠাৎ। চেয়ার ছেড়ে জানলা দিয়ে বাইরের দিকে অবাক চোখে গাছগাছালির মধ্যে থেকে উঠে আসা সরস্বতী নদীর ভেজা হওয়া ছুঁয়ে গেল স্থির। এমন করে হয়তো থাকতো আর অনেকক্ষণ, যদি না বাইরে মায়ের পায়ের শব্দ হতো। এই রকম কত উদাহরণ দেবে সবিতা। কিন্তু আবার যখন পড়ানো ফেরে মাস্টার মশাই, তখন সব ছবির মতন গেঁথে যায় মনে। 11 থেকে 12-এ উঠেছি ইংরেজি আর বাংলার সেকেন্ড হাইয়েস্ট মার্কস নিয়ে। এই দুই বিষয় পড়ে এত আনন্দ আগে বুঝতে পারিনি কোনোদিন। এছাড়াও অদ্ভুত কথা বলতেন মাস্টারমশাই। পড়াতে পড়াতে হয়তো জিজ্ঞাসা করলো, কোণার্ক গিয়েছ? হয়তো সবিতার উত্তর হলো না। তার উত্তরে মাস্টারমশাইয়ের মুখে যে দুঃখের ভাব ফুটল, সে আর বলবার কথা না। বিড়বিড় করে আপন মনে বলতে লাগলো, তাহলে তো আর যক্ষিণীকে দেখলে না। যক্ষিণীকে না দেখলে কার বেশি ক্ষতি, ও নিজের না যক্ষিণী, তা বোঝে না সবিতা। কিন্তু মাস্টারমশাই, এ যে বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে, মুখ দেখলেই সেটা বুঝতে পারে। সত্যি কথা বলতে কি, ক্ষতি যে ঠিক কিংবা কতটা গভীর তা জানবার জন্য কোনো উপায় নেই ওর। শুধু মুখ আর মুখ, মিছিল যাকে বলে। মাস্টারমশাই এর দুই চোখের সামনে 1000 বছর পুরানো রাজপথের মুখগুলি আস্তে আস্তে সেকালীন থেকে একালীন হয়ে উঠতে থাকে। সবিতা সবই বুঝতে পারে এই মুখের মিছিলে ও একজনকে বোঝে, আর একজন চন্দ্রানী সাধু, সবিতার মা। মাস্টারমশাই যে মেয়ের দিকে আদেখলার মতন তাকিয়ে বসে থাকেন পড়ানোর সময়, সেটা নজর এড়ানোর মতন নজর এখনো হয়নি চন্দ্রানী। কিন্তু বিধি বাম। এক্ষেত্রে বিধি স্বয়ং বড় সাধু, অর্থাৎ সবিতার বাবা গণেশ সাধু। যতই এইসব কথা কানে তোলা হোক না কেন গণেশ যেমনকার তেমন ধীর শান্ত গলায় একটাই কথা, ছোকরা কিন্তু পড়ায় ভালো। কি ভালো? কতখানি ভালো? কোঅপারেটিভ ব্যাংকের ক্লার্ক বোঝে কেমন করে জানে না চন্দ্রানী। অজ্ঞাত নিজেকে সাবধান থাকতে হয়, হাজার হোক মেয়ে বলে কথা। হাই সেকেন্ডারি পরীক্ষা সামনে, তাই একটু সামলে একেবারে 12 ক্লাসের চৌহাদি পার হলেও হয়। তারপর মাস্টারমশাই আর কোথায় থাকে দেখবে গণেশ সঙ্গিনী রণরঙ্গিনী চন্দ্রানী। দীপেন ঘর গড়ে তোলবার এই ভাঙা কল্পনাই ভাসে। এখন ওর গড়ে তোলবার পালা। সিমেন্ট, রড, ইট, কাঠ আর বালি মেশানো স্বপ্নের সঙ্গে নিজের অস্তিত্ব একটু মিশিয়ে দিয়েছে। এইসব কথা ছাত্রী সবিতা তো বটে, ছাত্রীর মা চন্দ্রানী সাধুকে বোঝানো দেয়। সবিতার পরীক্ষা আসছে সামনে, তাই কামাই করা চলছে না একেবারে। ইংরাজি আর বাংলার দায়িত্ব ওরই কাঁধে।
আর দায়িত্ব নিয়ে কাঁধ সরানোর অভ্যাস নেই দীপেনের, তাই এমনকি রবিবারেও যেতে হয়। আজ তেমনি এক রবিবার। পাড়ার টেবিলের উল্টো দিকে সবিতা টেস্ট পেপারে আর খাতা সমৃদ্ধিশালিনী প্রেসি আর সাবস্ট্যান্ড আজকের বিষয়। একের পর এক হোমওয়ার্ক দেখায়, কারেকশন আবার আর নতুন করানো হয়। এনহারে সময় তারকা রাক্ষসের মতন চন্দ্রানীর প্রবেশ। মাস্টারমশাই, এ কি হলো? মানে সঠিক অর্থে আক্রমণের দিক বুঝতে ভুল করে দিবেন না, সব রবিবারই আসছে তাই। চন্দ্রানীর প্রশ্নে আবার ধান্দা বলেন দীপেন। না, ঠিক তা নয়। আমতা আমতা করতে থাকেন দীপেন। আসলে এখন পরীক্ষা আসছে তো। তাও বাপু, আগে থাকে এমন পড়া না কেউ যাতে রবিবারেও আসতে না হয়। কেন? ইচ্ছা না থাকলে জিজ্ঞাসা করতে হলো। আজকে বাইরে থেকে লোকজন আসছে। চায়ের কাপ ঠক ঠক করে টেবিলে নামিয়ে রাখলো চন্দ্রানী। তা আসুক না, আপত্তি কিসে? নাকের উপর থেকে মাছি তাড়ানোর মতন দীপেনের কথাটা উড়িয়ে দিল চন্দ্রানী। আহ, তোমার আপত্তি কি এলো গেল? মেয়েটাকে পরিষ্কার হওয়ার সময় দিতে হবে তো। হাজার হোক পাত্রী দেখা বলে কথা। এতক্ষণে সমস্ত ব্যাপারটা হৃদয় ভঙ্গে হয়ে দেবেন। চন্দ্রানী ততক্ষণে ঘরে বাইরে। গম্ভীর হয়ে এসেছে ঘরের বাতাস। টেবিলের ওধারে বসে থাকা সবিতা মুখ আধো। পরিবেশটা হালকা করতে চাইলেন দীপেন। আরে আগে বলবে তো, তাহলে আজ আর আসতাম না। সবিতা হাসল না, কেমন ধরা গলায় বলল, আমি ইচ্ছা করে কাউকে কিছু বলিনি। বলেও শুনতো নাকে। বেশ তো, এখন বলো কি বলবে। বিচলিত দীপেন জিজ্ঞাসা করে উঠল এবার। এইসব দেখার বিয়ে আমি করব না। কানের পাশে বোমা ফাটলো। বোধহয় এতখানি অবাক হতো না দীপেন। মুখ নিচু করে বসে থাকা সবিতার দিকে তাকিয়ে বলল, কথাটা মা বাবাকে বলেছ? কি করে বলবো? আমার কোনো কথাই ওরা শুনেছে কোনোদিন? সবিতার গলায় অদ্ভুত এক আবেগ। কোনো কথা বলতে পারলেন না দীপেন। এতদিনে চেনা ছাত্রী দৃঢ় প্রত্যয়স্থ ক্রমশ অচেনা হয়ে উঠেছে। নিজেকে অতিক্রম করে আরো বড় হয়ে উঠতে লাগলো একটু একটু করে। চেয়ারে বসে থাকা মাস্টার মশাইকে ছাড়ালো, ঘরের ছাদ ছাড়ালো, তারপর আরো অনেক উঁচু হয়ে মেঘের সীমানা থেকে কথা বলল যেন। কথাটা শুধু আপনাকে বলবো বলেই চুপ করেছিলাম। এই স্পষ্ট স্বীকারোক্তির সামনে বড় অসহায় লাগছে নিজেকে। বহা নদীর মতন এই মেয়ে নিজেকে উন্মোচিত করেছে যে প্রত্যাশায় নিয়ে তার কাছে দীপেন কতটুকু। কিন্তু নির্বিকারের এই ঘোষণার পর কি চুপ করে থাকা যায়? বেকার। পায়রার বুক। বংশ পরম্পরায় সততার ভার বয়ে বেড়ানো দুর্বল দীপেন কোনো এক জাদুকাঠির ছোঁয়া ক্রমশ এক থেকে বহুত্তর হয়ে উঠতে লাগলো। চওড়া হতে হতে দিগন্ত বিস্তৃত সমুদ্র যেন। চেয়ার থেকে সবিতার মুখ দেখার চেষ্টা করলো একবার, পারল না। ওর থেকে অনেক অনেক উঁচুতেই সেই মুখ, তবু আকাশ ছোঁয়া। সেই মুখ পানে নজর করে শুধু বলতে পারলো, তাহলে তো তোমার মা বাবার সঙ্গে কথা বলতে হয়। সবিতার সম্মতিতে তার জ্যোৎস্নার হয়ে ঝরতে পড়তে লাগলো ওর চারিদিক। নিজস্ব খেলাঘরে
চারপাশে এখনো এক বিপুল আলোর বলয় লক্ষ্য করল দীপেন। সে আলোর চারিদিকে আলোকিত, অন্ধকারের লেশমাত্র নেই কোনোখানে। বলয়ের মধ্যামণি সেই এক মেয়ে। কতক্ষণ পর সব দিনটা কাটিয়ে নিজে